এ কেমন আলু? গত 4 দিন আগে আলু তোলার সময় হাত পাযুক্ত আলু দেখে চমকে গিয়েছিলেন হুগলির আরামবাগের মলয়পুরের আলু চাষিরা। বিক্রিত খাদ্য অনুপযোগী আলু উৎপাদন হওয়ার ফলে ভেঙে পড়েছিলেন আরামবাগের প্রায় 200 বিঘারও বেশি জমিতে আলু চাষ করা কৃষকরা। জানা যায় স্থানীয় এক বীজ ব্যবসায়ীর থেকে পাঞ্জাবের করম এগ্রি ফার্মের বীজ কিনেছিলেন ক্ষতিগ্রস্ত আলু চাষিরা। একটি স্বনামধন্য সংবাদ চ্যানেলে সে খবর সম্প্রচার হতেই টনক নড়ে প্রশাসনের। মলয়পুর গ্রামের কৃষকরা যে বীজ ব্যবসায়ীর থেকে আলু বীজ কিনেছিলেন তাকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের সাথে মিটিং করেন আরামবাগের মহকুমা শাসক। সরকার নির্ধারিত সহায়ক মূল্যে বিক্রিত আলুগুলি কৃষকদের থেকে কেনার নির্দেশ দেওয়া হয়েছে ড্যামেজ বীজ বিক্রি করার ওই ব্যবসায়ীকে। ইতিমধ্যে পাঞ্জাবের করম এগ্রি ফার্ম থেকে প্রতিনিধিরা এসে পৌঁছেছেন আরামবাগে। 7 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা মিটিয়ে আলু কেনা হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। সূত্র মারফত জানা যায় অভিযুক্ত পাঞ্জাব বীজ ব্যবসায়ী নাকি পশ্চিমবঙ্গের রাজ্যে আলু বীজ ব্যবসায়ী সমিতির সদস্যই নন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর এই প্রতিবেদনে এখন আমরা আমাদের সঙ্গে পেয়েছি পশ্চিমবঙ্গের রাজ্যের আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক স্বপন সামন্তকে। চলুন এখন বিকৃত আলু উৎপাদন সংক্রান্ত ঘটনার পাশাপাশি রাজ্যের আলুর সাম্প্রতিক কালের পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তিনি আসুন আপনাদের দেখায়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে প্রত্যেকটি কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। স্বপনবাবু নমস্কার। নমস্কার। স্বপনবাবু, এই যে আরামবাগের যে মলয়পুরে 200 বিঘার মতো জমিতে একদম পুতুলের মতো আলু হলো, প্রথমে আমি এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাইবো। ওখানে ওই একজন আলু কিনেছিলেন পাঞ্জাবের থেকে, করম ফার্মের, কে মার্কা করম ফার্ম। ওকে। হ্যাঁ হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ওই আলুটাতে একটু ডিসপুট দেখা দিয়েছে এবং ওই যেটা বলছেন পুতুলের মতো শেপ হয়েছে, এটা আরামবাগের মলয়পুর গ্রামের ঘটনা। তো উনি আমাদের রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির কোনো মেম্বার নন। ও, মানে আপনাদের সমিতির সঙ্গে যুক্ত নয় তিনি? না না। ওকে। তবুও বিষয়টা প্রশাসনের নজরে এসছে, প্রশাসন আমাদের ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম, পার্টিসিপেট করেছিলাম। কারণ ঘটনাটা যদি হয় সেটা ঠিক না। ঠিকই, কেননা সমিতির সঙ্গে যুক্ত থাক বা না থাক, যেহেতু ধরুন পাঞ্জাব থেকে আলু বীজ নিয়ে এসেছিলেন এবং আপনারাও আলু বীজ ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত রয়েছেন, একটা নৈতিক কর্তব্য রয়েছে যে ব্যাপারটা নিয়ে একটু দেখভাল করার বা সমস্যার সমাধান করার। তো মহকুমা সাহেব, মানে মহকুমা শাসক কি নির্দেশ দিয়েছেন? আরামবাগ মহকুমা শাসক উনি যেটা বলেছেন বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে, যে ওই 7 দিনের মধ্যে ওই যে আলু আছে ওই আলুটা পাঞ্জাব পার্টি বা কোথা থেকে আপনারা এর সঙ্গে কিনেছেন যোগাযোগ করে তার সঙ্গে এদের ক্ষতিপূরণের ব্যবস্থা যেন হয় আর কি। ওকে, মানে ধরুন যে টোটাল যে জমিগুলোতে হয়েছে, যে আলুটা উৎপাদন হয়েছে ওই আলুটাই ওই যিনি বীজটা বিক্রি করেছেন তাকে বা পাঞ্জাবের যে বীজ কোম্পানির হয়েছে তাকে যাতে কিনতে হয়, তাই তো? আপনি ব্যবস্থা করুন, কার সঙ্গে করবেন আপনি বুঝবেন। হ্যাঁ, প্রশাসন তো অতটা সবার কাছে যাবে না। কিন্তু স্যার, আমার একটা জিনিস একটু খুব জানার ইচ্ছে, মানে এই যে ধরুন কেউ সমিতির সঙ্গে যুক্ত না থাকলে সে আলু ব্যবসা মানে বীজ ব্যবসা তাহলে কিভাবে করতে পারছে? এটা পারছে, এটা নিয়ে আমরা পাঞ্জাব অ্যাসোসিয়েশনের সঙ্গে নিশ্চিতভাবে বসবো যে এরকম একদিকে হয়তো ধরুন নন মেম্বার লোককে আলু বেচেছে, হয়তো খারাপ আলু দিয়েছে, মেম্বার নয়, জানে মেম্বার নয়। এবং আমরা যেটা পরে জানলাম যে উনি ওই আলুটা ওই পুরসুরোর আমাদের যে স্টোর আছে বুলাবাবু, সুনীল দাসের ভাই আছেন, ওনার নামটা আমার জানা নেই, তো ওনার কাছ থেকে উনি মারফত করে দিয়েছেন আর কি। ওকে। ওনার সঙ্গে যোগাযোগ করেছেন, উনি ওই কোম্পানিকে বলে দিয়েছেন আর ওই দুর্গা দত্তর নামে চালান পাঠিয়ে দিয়েছেন আর কি। ওকে। তো এই হয়েছে বিষয়টা। তো এইভাবে অনেকেই এখনো আমাদের কথা শুনছে না। আমরা চাইছি যে একটা লিস্টের মধ্যে আসুক এবং পাঞ্জাবে যারা আলু দিচ্ছেন, গোয়ার আছে বা যারা আলু বীজের জন্য এখানে উৎপাদন করে পাঠাচ্ছে, তো সেই নিয়ে যাতে ঠিক আলুটা দেয় এবং আমাদের নজরে থাকে, আমরা সেই হিসাবে চাইছি। কিন্তু এখনো অনেক মানুষ অজ্ঞতাই হোক আর ইচ্ছাকৃত কারণেই হোক, তারা এটাকে এড়িয়ে চলছে এবং এই সমস্যার সম্মুখীন হচ্ছে।
এবং আমরাও দেখুন নন মেম্বার হলে আমরা যাব না বিষয়টা তা নয়, কিন্তু আমাদেরও নৈতিক দায়িত্ব আছে। তো বিষয়টা অবজার্ভ করার জন্যই না গেলে তো এই বিষয়টা বোঝা যেত না যে উনি মেম্বার নন, ওনাকে আলুটা অমুক দিয়েছে, তাদের কোনো রকমের নেই ইত্যাদি। যাই হোক, এটা নিয়ে প্রশাসন বলেছেন চাষির ক্ষতি হয়েছে, ওনাকে একটা হিসেব করে ওই টাকা দিতে হবে বা আলুটা কিনে নিন, আপনি কার সঙ্গে করুন, পাঞ্জাবের পার্টির সঙ্গে কি করবেন সেটা করুন। এই যে ধরুন উনি তো আপনাদের সমিতির মেম্বার নন যে ব্যবসায়ী করেছিলেন, কিন্তু ধরুন এই যে কোম্পানি আপনি যেটা বলছেন করম ফার্মের বিরুদ্ধে তাহলে আপনারা সমিতিগত কোনো স্টেপ নিচ্ছেন নাকি? নিশ্চিতভাবে আমরা বিষয়টা লক্ষ্য রাখছি, দেখেছি নির্দিষ্টভাবে ওনার কোম্পানির লোক এসে মানে কথা দিয়েছেন, এসে ওনারা দেখে কি ব্যবস্থা নিচ্ছেন, নিয়ে দেখছি, তারপরে আমরা নিশ্চিতভাবে এটা আমাদের সমিতিতে আলোচনা করে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নেব। তো এতে করে কি স্বপনবাবু, মানে কৃষকরা তো ব্যাপক ক্ষতিগ্রস্ত, ধরুন যে এলাকায় হয়েছে, আমি খবরটা অন্য নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি। তো আগামী দিন তাহলে কৃষকদেরকে কতটা সচেতন হতে হবে এই সব বিষয়গুলো নিয়ে? তাহলে কি ছোটখাটো যারা কোম্পানি রয়েছে তাদের কাছ থেকে বীজ নেবে না? নিশ্চিতভাবে একটা মাপকাঠি থাকা দরকার আছে। যখন এটা বীজ কি বীজ নয় সেটা নয়, চাষের জন্য আলু পাঠাচ্ছেন, ঠিক আছে, এখন সেই আলুর উৎপাদন সঠিক মাত্রায় হওয়া উচিত। কিছু কম বেশি হতে পারে আবহাওয়াজনিত কারণে, কিন্তু একেবারেই 100% আলু এই ধরনের হয়ে যাবে যে আলুটা খাবার এবং বিক্রির অযোগ্য, এবং যেটা কোনো আমাদের গৃহপালিত পশুও এটা খেতে চাইছে না। মানে এটা এরকমই দুর্গন্ধযুক্ত বা আনটেস্ট মানে যুক্ত আলু। অতএব এটা তো কোনো ছোটখাটো কারণ না, এটা নিশ্চিতভাবে কোনো একটা বড় কারণের জন্যই এটা হয়েছে। ওই জন্মগত জিনটাই হয়তো একেবারে ব্যাড এফেক্ট হয়ে গেছে, তার পরিপ্রেক্ষিতে এরকম হয়েছে। আরামবাগের এই জায়গাটা ছাড়া আর কোথাও গোটা রাজ্যের এরকম কোথাও কোনো ঘটনা ঘটেছে নাকি, না শুধু জাস্ট ওইটুকুই? না, আছে, মানে কিছু কিছু জায়গায় কিছু কোম্পানির পার্সেন্টেজে অল্প বিস্তর আছে। ওকে। আমরা এই বিষয়টা নিয়ে গত 4 বছর ধরে পাঞ্জাবের সঙ্গে অ্যাসোসিয়েশনগতভাবে আমাদের আলোচনা চলছে, এবং লাস্ট ইয়ারও আমাদের জলন্ধর এবং বাংলার অ্যাসোসিয়েশনের সঙ্গে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কিন্তু ওনারা যখনই 50 বা সবই যদি এরকম হয়, নিশ্চিতভাবে দায়িত্ব নেওয়া উচিত বা তার বিষয়ে ভাবা উচিত, এ কথা স্বীকারও করেছেন। আমরা সেই নিরিখে দেখতে চাইছি এই কোম্পানি কি ব্যবস্থা নেয়, নিশ্চিতভাবে আমরা সেই মতো দেখবো, নিশ্চিতভাবে সমিতি আমরা বসে সিদ্ধান্ত নেব। তো এবছরে মোটামুটি আলুর প্রোডাকশন ওভারঅল কেমন আসছে? আপনার কাছে কি খবর রয়েছে? মানে প্রোডাকশন দেখুন, এলাকা ভিত্তিক আলু কোথাও একটু মিডিয়াম হয়েছে, কোথাও ভালো হয়েছে, কোথাও আবার একটু কম হয়েছে, ঠিক আছে, এলাকা ভিত্তিক ভাবে হয়েছে, কারণ এবারে ক্লাইমেটটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। যেখানে ডাটা হয়েছে সেখানে একটু ডাউন হয়ে গেছে, যেখানটা কিছু হয়নি সেখানটা ভালো প্রোডাকশন আছে, হয়েছে মিশ্র আছে, কিন্তু এবারে যে প্রোডাকশন তো এখন ভালোই দেখা যাচ্ছে। ন্যায্য দাম না পাওয়ার জন্য এখন অধিকাংশ কৃষকই কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গ আলুটা হিমঘরে রাখছেন। আগামী দিনে তারা যাতে ভালো দাম পায় তাই জন্য কি বার্তা দেবেন কৃষকদের? কৃষকরা ন্যায্য দাম তো সরকার একটা ঘোষণা করেছেন যে একবারে যেটা অনেক নিচে দাম চলে গেছিল, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কৃষকদের কথা ভেবে একটা দাম ঘোষণা করেছেন, এবং সেই দামের ওপরেই বাজারে এখন পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো সেই হিসাবে সাপোর্ট প্রাইসের ওপরেই আছে দামটা এখনো। তো এবার দেখুন, আলুর ভবিষ্যৎ বাজার অনেক কিছুর ওপরে নির্ভর করে। পরবর্তী সময়ে আরো অন্যান্য রাজ্যে একটা চাষ হয়, সেই চাষটা কিরকম হবে, আলুর যদি দাম ঠিকভাবে পাওয়া যায় তাহলে অন্যান্য রাজ্যের কৃষকরা প্রভাবিত হবে, নতুবা সেখানে চাষ কমিয়ে দিলে তখন এই আলুটা টান পড়ে, ঠিক আছে, এদিক থেকে চাহিদা ওইদিকে যায়, বাড়ে আর কি, বাইরের রাজ্যের চাহিদা বাড়ে। এখন এগুলো এবং প্রাকৃতিক কারণও অনেক আছে, সেই সমস্তর উপর নির্ভর করে, শুধু এই প্রোডাকশনের উপরই টোটালটা যে একবারে বলে দেওয়া যায় না, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। বুঝতে পারছি। তো যাই হোক, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। এই যে টোটাল আপনি যে বিশেষ করে আলুর যে ক্ষয়ক্ষতির ব্যাপারটা আরামবাগের, এই ব্যাপারটা আমাদেরকে
জানালেন বা ওভারঅল একটা চিত্র সম্পর্কে জানালেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ। ইন্ডিয়া পটেটো নিউজকে ধন্যবাদ। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।